হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদেবজিৎ। আজকে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন অর্থাৎ ইভলিউশন অফ পলিটিক্যাল সায়েন্স। দেখো, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা প্রাচীনতম গতিশীল সামাজিক বিজ্ঞান। তাহলে এই যে সামাজিক বিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এর বিবর্তন সম্পর্কে আজকে জানবো। এই পয়েন্টের দ্বারা আমরা রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন সম্পর্কে জানবো। যে প্রথমে হচ্ছে প্রাচীন গ্রীসের রাষ্ট্রচিন্তা, রোমান রাষ্ট্রচিন্তা, মধ্যযুগের রাষ্ট্রচিন্তা কেমন ছিল, নবজাগরণের পর্ব 16 শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীতে কেমন ছিল আর কি রাজনীতির চর্চা বা রাষ্ট্রবিজ্ঞানের চর্চা, তারপরে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত, তারপরে বিংশ শতাব্দীর প্রথম দশকের পরবর্তীকাল। তাহলে এইখানে আমরা পরপর রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন কীভাবে হয় তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমেই দেখো যে প্রাচীন গ্রীসে রাষ্ট্রচিন্তা। দেখো, রাজনীতি কি? আমি বলেছিলাম যে রাজনীতি হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার যে নীতি, সেটাই হচ্ছে রাজনীতি। এই রাজনীতি কথাটা প্রচলন হয় কবে থেকে? যবে থেকে অ্যারিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের জনক যাকে বলা হয় অ্যারিস্টটল, তিনি যখন পলিটিক্স গ্রন্থটি আর কি রচনা করেন, তারপরের থেকেই কিন্তু এই রাজনীতি কথাটার উৎপত্তি হয় বা প্রচলিত হয়। দেখো, এই যে গ্রীসের রাষ্ট্রচিন্তা, এখানের মধ্যে গ্রীসেই কিন্তু সর্বপ্রথম রাজনীতির চর্চা শুরু হয়। কিভাবে? যে প্রাচীন গ্রীসের ছোট ছোট কিন্তু কি ছিল, যে নগর রাষ্ট্র ছিল, তাই তো, যাকে বলা হয় সিটি স্টেট। তোমরা জানো যে প্রথম রাষ্ট্রচিন্তার সূচনা কোথা থেকে হয়? প্রাচীন গ্রীস থেকে হয়। এই প্রাচীন গ্রীসেই কিন্তু প্রথম রাষ্ট্রচিন্তার উৎপত্তি হয় বা বিকাশ ঘটে, আর সেই রাষ্ট্রের ধারণা থেকেই সেখানে রাজনীতির কথা আসে। তাহলে সেখান থেকেই শুরু হয় হচ্ছে এই রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আর কি রাজনীতি প্রথমে আলোচনা হতো, তাহলে তার থেকেই শুরু হয়। তাহলে এখানের মধ্যে প্রাচীন গ্রীসে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল অর্থাৎ সিটি স্টেট ছিল, তার থেকেই রাজনীতি কথাটা আর কি প্রচলিত হয়। আর এখানের মধ্যে দুজন গ্রিক দার্শনিকের নাম মনে রাখবে, যে একজন হচ্ছে প্লেটো। দেখো, প্লেটোর নামটা কেন মনে রাখবে? যে প্লেটো হচ্ছে একজন গ্রিস দার্শনিক। ঠিক আছে, প্রাচীন গ্রিসের যে রাষ্ট্রচিন্তা, এখানের মধ্যে তোমাদের প্লেটোর সম্পর্কে জানতে হবে। যে প্লেটোর একটা গ্রন্থ আছে, তোমাদের গ্রন্থগুলি মনে রাখবে, যে দ্য রিপাবলিক, তারপরে দ্য স্টেটমেন্টস, ঠিক আছে, এই স্টেটসমেন্ট, পরে দ্য লস। তাহলে এই সব গ্রন্থে কি করে, যে প্লেটো তার যে রাষ্ট্রচিন্তা সেটা এই সব গ্রন্থের মধ্যে কিন্তু তিনি প্রকাশ করে। এই সব গ্রন্থে যদি পড়া যায় তাহলে সেখানের মধ্যে কিন্তু রাজনীতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি দেখা যায়। ঠিক আছে, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা তাকে সমৃদ্ধ করেছে প্লেটোর এই সমস্ত গ্রন্থগুলি। ঠিক আছে, তারপরে আরেকজন আছে, তিনি হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলও একজন প্রাচীন গ্রীসের দার্শনিক। তাহলে অ্যারিস্টটলকে কি বলা হয়? যে অ্যারিস্টটলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক বা ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে সমৃদ্ধ করার জন্য তারও কিন্তু অবদান অনেকটা আছে। যে অ্যারিস্টটলের গ্রন্থ আছে পলিটিক্স গ্রন্থ, তোমরা জানো যে এই পলিটিক্স গ্রন্থটা প্রকাশিত হওয়ার পর থেকে কিন্তু রাজনীতি কথাটা প্রচলিত হয়। পলিটিক্স মানেই তো রাজনীতি, তাই তো। তাহলে এই পলিটিক্স গ্রন্থটি বলা হয় যে পলিটিক্স গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর থেকে অ্যারিস্টটলের এই রাজনীতি কথাটা প্রচলিত হয়। তাহলে এই অ্যারিস্টটলের এই পলিটিক্স গ্রন্থের মধ্যেও কিন্তু যে অ্যারিস্টটলের যে রাষ্ট্র সম্পর্কে চিন্তা তা সেখানে দেখা যায়, আর তার দ্বারাই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা সেটাকে এই প্লেটো এবং অ্যারিস্টটল দুজনে মিলে কিন্তু সমৃদ্ধ করে। আর এই প্লেটো যে আছে, প্লেটোর শিষ্য হচ্ছে অ্যারিস্টটল। ঠিক আছে, তাহলে অ্যারিস্টটলের গুরু হচ্ছে প্লেটো। মনে রাখবে যে অ্যারিস্টটলের গুরুর নাম কি? অ্যারিস্টটলের গুরুই হচ্ছে প্লেটো। ঠিক আছে, মনে রাখবে এটা। তাহলে এই হয়ে গেল প্রাচীন গ্রীসের রাষ্ট্রচিন্তা। এবার দেখব রোমান রাষ্ট্রচিন্তা। ঠিক আছে, এবার একটু রোমান রাষ্ট্রচিন্তা সম্পর্কে জেনে নিই। তারপরে দেখো রোমান রাষ্ট্রচিন্তা।
এই রোমান রাষ্ট্রচিন্তার মধ্যে একজন বিশিষ্ট আর কি রোমান রাষ্ট্রচিন্তাবিদ, তার নাম হচ্ছে সিসেরো। সিসেরো, এই সিসেরো কিন্তু এই রোমান রাষ্ট্রচিন্তায় কিন্তু বিশিষ্ট একজন ব্যক্তি। এই সিসেরোর একটা গ্রন্থ আছে, তার নাম হচ্ছে দে রিপাবলিকা। এই গ্রন্থের মধ্যে সিসেরো কি করেছেন, যে তার যে প্রাকৃতিক আইন, প্রাকৃতিক সাম্য এবং বিশ্ব রাষ্ট্রের এবং যে কমনওয়েলথের যে আদর্শ প্রচারিত করেছেন তিনি, তাহলে সেটাও কিন্তু রোমান যে রাষ্ট্রচিন্তা তাকে সমৃদ্ধ করেছে। ঠিক আছে, তাহলে এখানে নামটা মনে রাখবে সিসেরো। সিসেরো হচ্ছেন একজন বিশিষ্ট রোমান রাষ্ট্রচিন্তাবিদ। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল রোমান রাষ্ট্রচিন্তাবিদ। এখন দেখব মধ্যযুগের রাষ্ট্রচিন্তা কেমন ছিল। এই মধ্যযুগের রাষ্ট্রচিন্তার মধ্যে এখানে মধ্যে পঞ্চম শতাব্দী থেকে, ঠিক আছে, পঞ্চম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী, এই যে সময়কালটা, এটাকে বলা হয় ইউরোপের মধ্যযুগ। ঠিক আছে, ইউরোপের মধ্যযুগ। তাহলে এই যুগে অর্থাৎ এই মধ্যযুগে কি হয়, যে একজন ব্যক্তি আছে সেন্ট টমাস অ্যাকুইনাস। ঠিক আছে, নামটা মনে রাখবে, সেন্ট টমাস অ্যাকুইনাস। ইনি একজন ব্যক্তি। তাহলে এই মধ্যযুগের একজন রাষ্ট্রচিন্তাবিদ তিনি হচ্ছেন সেন্ট টমাস অ্যাকুইনাস। তার যে রাষ্ট্র সম্পর্কে চিন্তা, সরকার সম্পর্কে, আইন সম্পর্কে তার যে চিন্তাধারা, তিনি কিন্তু যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে কিন্তু বিচার বিশ্লেষণ করেছেন। ঠিক আছে, তাহলে সেন্ট টমাস অ্যাকুইনাস কি করেছেন, যে রাষ্ট্র, সরকার, আইন এই সবকে কিন্তু আর কি যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে কিন্তু আর কি বিচার বিশ্লেষণ করেছেন। তাহলে তিনিও কিন্তু এই মধ্যযুগের একজন রাষ্ট্রচিন্তাবিদ। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনে কিন্তু তারও একটা ভূমিকা রয়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখবো হচ্ছে নবজাগরণের পর্ব। ঠিক আছে, দেখো নবজাগরণ, তাহলে এই নবজাগরণের পর্বে ইউরোপে পঞ্চদশ শতাব্দীতে কি হয়, যে নবজাগরণের পর্ব শুরু হয়। সেই সময় কি হয়, যে অন্ধবিশ্বাস, কুসংস্কার এই সব থেকে মানুষরা কি করতে থাকে, যে ধর্মনিরপেক্ষ যুক্তিবাদিতার দিকে গুরুত্ব আরোপ করতে থাকে। সেটাই হচ্ছে এখানে নবজাগরণ। আর এই পর্বে কি হয়, যে এই পর্বে তার জন্য কিন্তু একটা রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে একটা কিন্তু বড় আর কি পরিবর্তন ঘটে। ঠিক আছে, একটা বড় পরিবর্তন সাধিত হয় এই নবজাগরণের পর্বে। আর এই নবজাগরণের যে বলা হয় সন্তান, যাকে বলা হয় নবজাগরণের সন্তান, তিনি হচ্ছেন ম্যাকিয়াভেলি। নামটা মনে রাখবে, যে ম্যাকিয়াভেলি। ঠিক আছে, এই ম্যাকিয়াভেলির একটা গ্রন্থ আছে, তার নাম হচ্ছে দ্য প্রিন্স। এই প্রিন্স গ্রন্থটাও কিন্তু মনে রাখবে, যে ম্যাকিয়াভেলিকে কিন্তু বলা হয় যে আধুনিক আর কি রাষ্ট্রবিজ্ঞানের জনক। এটা মনে রাখবে, যে এই ম্যাকিয়াভেলিকে কি বলা হয়, যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের জনক তো বলা হয় অ্যারিস্টটলকে, কিন্তু এখানের মধ্যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় এই ম্যাকিয়াভেলিকে। আর এখানের মধ্যে ম্যাকিয়াভেলি তাকে কিন্তু আর কি নবজাগরণের সন্তানও বলা হয়। ঠিক আছে, আর দ্য প্রিন্স গ্রন্থটা কিন্তু তারই লেখা। ঠিক আছে, তাহলে এই নবজাগরণের পর্বে কিন্তু ম্যাকিয়াভেলির গুরুত্ব আর কি অবদানটা অনেকটা রয়েছে। এখন দেখো যে ষোড়শ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে যে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন ঘটে সেটা কীরকম ছিল। দেখো যে এখানের মধ্যে এই ষোড়শ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে যেই ঘটনা ঘটে তা এখানে বলছি। যে জন লক, দেখো এখানের মধ্যে জন লক ছিল হচ্ছে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা। তাহলে তোমাদের শর্ট কোশ্চেন এসে গেলে যে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাকে, উত্তর হবে জন লক। এটা মনে রাখবে। তারপরে উদারনীতিবাদের জনকও হচ্ছে জন লক। মনে রাখবে যে উদারনীতিবাদ কি, উদারনীতিবাদ হচ্ছে যে একটা মতবাদ যেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা কেন্দ্রিক। যে উদারনীতিবাদে বলা হয় যে ব্যক্তিকে, এই উদারনীতিবাদের মধ্যে ব্যক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, যে ব্যক্তির স্বাধীনতা কিন্তু একান্ত প্রয়োজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে। ঠিক আছে, এই মতবাদে এটাই একটা ধারণা, যে রাষ্ট্রের ক্ষমতা কম থাকবে
ব্যক্তির উপরে হস্তক্ষেপ করবে না রাষ্ট্র, কিন্তু ব্যক্তির স্বাধীনতা একান্ত প্রয়োজন। তারপরে দেখো রাজনৈতিক সার্বভৌমিকতার জনক, তাহলে জন লককে কি বলা হয়, যে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা, উদারনীতিবাদের জনক আর রাজনৈতিক সার্বভৌমিকতার জনক। তাহলে এই তিনটি পয়েন্ট মনে রাখবে, যে উদারনীতিবাদের জনক জন লক, রাজনৈতিক সার্বভৌমিকতার জনক জন লক, আর সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাও জন লক। তারপরে দেখো যা বোদা, এই রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচ্য বিষয় তার মধ্যে কিন্তু যা বোদারও ভূমিকা আছে। দেখো যা বোদা একটা বই লিখেছেন যার নাম হচ্ছে দ্য 6 বুকস অব দ্য কমনওয়েলথ, ঠিক আছে। তাহলে এই বইটার নাম মনে রাখবে যে দ্য 6 বুকস অব দ্য কমনওয়েলথ, কার লেখা, যা বোদার লেখা। তারপরে দেখো যে টমাস হবস, এই টমাস হবসের একটা গ্রন্থ আছে লিভিয়াথান, এই লিভিয়াথান গ্রন্থটা কার লেখা, টমাস হবসের লেখা, এটা মনে রাখবে। তারপরে দেখো এই টমাস হবসকেই কিন্তু বলা হয় যে বস্তুবাদী দর্শনের প্রবক্তা। যদি কোশ্চেন আসে যে বস্তুবাদী দর্শনের প্রবক্তাকে, উত্তর হচ্ছে টমাস হবস, মনে রাখবে। আর তাছাড়াও আইনগত সার্বভৌমিকতার জনক কাকে বলা হয়, এই টমাস হবসকেই বলা হয়, ঠিক আছে। তাহলে আইনগত সার্বভৌমিকতার জনক হচ্ছে টমাস হবস, কিন্তু রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হচ্ছে জন লক। দুটো মনে রাখবে, একটা রাজনৈতিক সার্বভৌমিকতা আর একটা হচ্ছে আইনগত সার্বভৌমিকতা। তাহলে দুটার জনক আলাদা আলাদা মনে রাখবে। আইনগত সার্বভৌমিকতার জনক হচ্ছে টমাস হবস আর রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হচ্ছে জন লক। তারপরে দেখো রুশো, রুশো একজন চিন্তাবিদ যার সাধারণ ইচ্ছার যে প্রবক্তা, মনে রাখবে যে সাধারণ ইচ্ছার অর্থাৎ জেনারেল উইল, এই সাধারণ ইচ্ছা বা জেনারেল উইলের প্রবক্তাকে মনে রাখবে রুশো। পরীক্ষায় আসতে পারে যে সাধারণ ইচ্ছার প্রবক্তাকে, মনে রাখবে রুশো। তারপরে দেখো গৌরবময় বিপ্লব হয় হচ্ছে 1688 সালে। তাহলে এই ডেটটা মনে রাখবে তোমরা, সালটা মনে রাখবে যে গৌরবময় বিপ্লব কবে হয়েছিল, 1688 সালে। আর এই গৌরবময় বিপ্লবটা কি, এই গৌরবময় বিপ্লবটা হয়েছিল 1688 সালে, যে তখন যে রাজা ছিল ইংল্যান্ডের মধ্যে বলতে পারো দ্বিতীয় জেমস, সেই দ্বিতীয় জেমসের কি হয়, যে তখন কি হয় যে রাজার কাছে কি ছিল, সবচেয়ে বেশি ক্ষমতা ছিল। কিন্তু এই গৌরবময় বিপ্লবের পর কি হয়, যে ক্ষমতাটা সংসদের কাছে হস্তান্তর করা হয়, ঠিক আছে। বর্তমানে যে আমাদের যে দেশ চলছে সেখানে সংসদের কাছে ক্ষমতা আছে, একটা রাষ্ট্রের সংসদের কাছে ক্ষমতা আছে, কোনো রাজার কাছে ক্ষমতা নেই। বর্তমানে আমাদের দেশে তো রাজা নেই কোনো, তাহলে তখন কিন্তু রাজা ছিল দ্বিতীয় জেমস, তার থেকে ক্ষমতাটা সংসদের কাছে দেওয়া হয়। তখন থেকে কিন্তু আর কি রাষ্ট্রের যে ভূমিকাটা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে এই যে গৌরবময় বিপ্লব, এটা কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে শিল্প বিপ্লব। তাহলে শিল্প বিপ্লব কত সালে ঘটে, সালটা মনে রাখবে 1760 সালে। তাহলে এই শিল্প বিপ্লবে কি হয়, যে আগে যখন মানুষ কোনো কিছু তৈরি করতো, উৎপাদন করতো, সেটা কুটির শিল্প ভিত্তিক হতো, অর্থাৎ অনেক সময় লাগতো, অনেক আর কি উৎপাদন করতে অনেক সময় লাগতো কোনো জিনিসের। কিন্তু যখন ইউরোপে শিল্প বিপ্লব ঘটে তখন কি হয়, যে উন্নত মানের যন্ত্রপাতি আবিষ্কার হয়, আর সেই উন্নত মানের মেশিন, উন্নত মানের যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে কি হয়, যে খুব কম সময়ের মধ্যে অনেক উৎপাদন বেশি হয়, ঠিক আছে। তখন একটা বিপ্লব আসে, উৎপাদনের ক্ষেত্রে একটা বিপ্লব আসে, সেটাই হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প ক্ষেত্রে যে একটা বিপ্লব আসে, খুব কম সময়ের মধ্যে অনেক যে উৎপাদন করা সম্ভব হয়, সেটাই হচ্ছে শিল্প বিপ্লব, ঠিক আছে। তাহলে দেখো তারপরে হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব কবে হয়, যে 1789 সালে। আর তারপরে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কবে হয়, 1776 সালে। তাহলে এই তোমরা সালগুলো মনে রাখবে যে কখন কোনটা হয়েছিল, কোন ঘটনা ঘটেছিল। তাহলে আবার বলছি যে জন লক হচ্ছে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা, তার সঙ্গে সঙ্গে উদারনীতিবাদের জনক এবং রাজনৈতিক সার্বভৌমিকতার জনক। তাহলে জন লকের ভূমিকাটা মনে রাখবে। যা বোদার দ্য 6 বুকস অব দ্য কমনওয়েলথ এই গ্রন্থ লেখেন। টমাস হবসের লিভিয়াথান গ্রন্থ আছে, আর বস্তুবাদী দর্শনের প্রবক্তা তিনি, আর আইনগত সার্বভৌমিকতার জনক হচ্ছে টমাস হবস। সাধারণ ইচ্ছার প্রবক্তাকে রুশো, আর গৌরবময় বিপ্লব ঘটে 1688 সালে, শিল্প বিপ্লব ঘটে 1760 সালে, আর ফরাসি বিপ্লব ঘটে 1789 সালে, আর আমেরিকার স্বাধীনতার যুদ্ধ ঘটে 1776 সালে। তাহলে এতটুকু মনে রাখবে। তাহলে তোমাদের এই সব যে আলোচনা করলাম সেটা হয়ে গেল 16 শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে কী কী ঘটনা ঘটেছে। তারপরে দেখো যে 19বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত এখানে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। দেখো প্রথমেই তোমাদের মনে রাখতে হবে রাষ্ট্রবিজ্ঞানের চর্চা প্রথম শুরু হয় কোন দেশে, মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু প্রথম একটা শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা সূচনা হয়। তাহলে দেশটার নাম মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন নামে কিন্তু একটা প্রতিষ্ঠান গঠিত হয়। কিসের জন্য,
যে তার দ্বারাই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান একটা শাস্ত্র হিসেবে কিন্তু এখানের মধ্যে আলোচিত হয়। তাহলে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন এটা আমেরিকাতে গঠিত করা হয়েছিল এই সময়ে। তারপরে এখন দেখব যে বিংশ শতাব্দীর প্রথম দশকের পরবর্তীকালে কী কী ঘটনা ঘটেছে এবং যা রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা তাকে সমৃদ্ধ করেছে। দেখো এখন শেষে আলোচনা করব যে এখানে আচরণবাদ সম্পর্কে তোমাদের জানতে হবে। দেখো আচরণবাদ বলতে বোঝায় এখানের মধ্যে রাজনৈতিক জীবন ও আচরণ সম্পর্কে একটি অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি। তাহলে আচরণবাদ কি? আচরণবাদ হচ্ছে রাজনৈতিক জীবন ও আচরণ সম্পর্কে একটি অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি। আচরণবাদের কয়েকজন প্রবক্তা আছে। আচরণবাদের প্রবক্তা হচ্ছে ডেভিড স্টোন আর হ্যারল্ড ল্যাসওয়েল, এই নাম দুটি মনে রাখবে, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন অর্থাৎ ইভলিউশন অফ পলিটিক্যাল সায়েন্স। এই সবগুলি তোমাদের আলোচনা করে দিলাম। এই টপিকটি থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা পারবে, শর্ট কোশ্চেন হোক বা বড় কোশ্চেন হোক, তোমরা যে কোনো কোশ্চেন করতে পারবে, ঠিক আছে? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।